শুভ সকাল বন্ধুরা। আজ হলো 31 মে 16 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় প্রকল্পে কমেছে গার্হস্থ্য হিংসা, দাবি মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্তের, মন্ত্রীদের তালিকায় অনুমোদনের জল্পনা। 4 দিনের দিল্লি সফরে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। গুয়াহাটি হাইকোর্টে খারিজ বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে মামলা। 2027 থেকে নিট পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক, সুপ্রিম কোর্টে জানালো এনটিএ। বঙ্গে জনরোষের শিকার অভিষেক, চূড়া হলো ডিম জুতো। আহত বাইপুকে নিয়ে হাসপাতালে মমতা ব্যানার্জি, বাড়িতেই চলবে চিকিৎসা। শেষ হলো পবিত্র হজযাত্রা, এবার ঘরে ফেরার পালা হজযাত্রীদের। গৌরব জুবাইর দ্বন্দ্বের ছায়া, রণক্ষেত্র হাইলাকান্দি কংগ্রেস ভবন, পর্যালোচনা সভায় বিক্ষোভ, যুবক কংগ্রেসীদের ক্ষোভের মুখে বিধায়ক আমিনুল। হামলার পেছনে জুবাইর এনামের হাত থাকার সন্দেহ সোনাইর বিধায়কের। বড়খলার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বিধায়ক কিশোর। অরুণোদয়ের চেক বিতরণ, বরমবাবা মন্দিরের পুকুরে কচ্ছপ চড়ে জীববৈচিত্র্য রক্ষার বার্তা। এবং সর্বশেষ খবরটি হলো ভারতমালা প্রকল্পের জট খুলতে করৈকান্দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাঠে প্রশাসন। নতুন পথরেখাও রাতারাতি গড়ে উঠেছে বাগানবাড়ি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। শেষ পর্যন্ত হাইকোর্টে খারিজ হয়ে গেল বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে করা মামলা। রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার ভারতীয় নাগরিক নন, এই অভিযোগ এনে 2025 সালে গৌহাটি হাইকোর্টে মামলা হয়। মামলা করেন চরগুলা জিপির প্রাক্তন জিপি সভাপতি বিজয় কানু এবং বিদ্যানগর জিপির বাসিন্দা ব্রজগোপাল সিনহা। অভিযোগকারীদের বক্তব্য ছিল 2005 সালের ভোটার তালিকায় বিধায়কের নাম নেই, তিনি ভারতীয় নাগরিক নন। মামলাটি হওয়ার পর গোটা রাজ্য জুড়ে চর্চার বিষয় হয়ে ওঠে। সময়ে সময়ে শুনানি হয়। বিজয় মালাকারের বিধায়ক পদের দ্বিতীয় কার্যকালের 5ম বছরে মামলা হয়, আর মামলা চলতে থাকা অবস্থায় ওই কার্যকাল শেষ হয়ে যায়। সূত্রের খবর, হাইকোর্ট সম্প্রতি ওই মামলাটি খারিজ করে দিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে অনেকেই ভেবেছিলেন বিজয়ের দলীয় টিকিট আটকে যাবে, কিন্তু দল পিছু না হটে তাকে দলীয় টিকিট দিলে তৃতীয়বারের মতন তিনি বিধায়ক নির্বাচিত হন, জেতেন 83,000-এর বেশি ভোটে। ইতিমধ্যে তিনি রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। শনিবার রামকৃষ্ণনগরে ফিরে তিনি এলাকার কাজকর্ম পরখ করেন। বিজেপি কর্মীরা বলেছেন, বিজয় রামকৃষ্ণনগরের অন্যতম সেরা বিধায়ক। তার আমলে গোটা বিধানসভার আমূল পরিবর্তন করতে শুরু করেছে। কিন্তু তার জনপ্রিয়তা গগনচুম্বী হওয়ায় ষড়যন্ত্র করে কিছু বিরোধী দলীয় টিকিট থেকে তাকে ছিটকে দিতে এমন কাণ্ড ঘটিয়েছিলেন, কিন্তু তারা তাদের জবাব পেয়ে গেছেন। পরবর্তী খবরটি হলো, নিট ইউজি পরীক্ষা 2027 সাল থেকে পেন ও পেপার পদ্ধতির বদলে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় রূপান্তরিত হতে চলেছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুক্রবার আদালতে দাখিল করা হলফনামায় এই তথ্য জানানো হয়। এনটিএ জানায়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বর্তমানে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তনের প্রস্তুতি চলছে। পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্পে কমছে গার্হস্থ্য হিংসা, দাবি মুখ্যমন্ত্রীর। আসামে বিবাহিত মহিলাদের উপর স্বামীর নির্যাতনের ঘটনা 16% কমেছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6-এর তথ্যের উল্লেখ করে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতা নিয়ে এই ইতিবাচক পরিবর্তনের অন্যতম কারণ। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। মহিলাদের হাতে আর্থিক নিরাপত্তা পৌঁছে দেওয়া গেলে তার প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং গোটা পরিবার এবং সমাজ তার সুফল ভোগ করে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ফলে মহিলারা সংসারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণের সুযোগ পান।
এর ফলে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং গড়ে গড়ে মর্যাদা ও সম্মানের পরিবেশ গড়ে ওঠে। মুখ্যমন্ত্রী দাবি করেন, NFHS-6 এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী আসামে বিবাহিত মহিলাদের বিরুদ্ধে স্বামীর হিংসাত্মক আচরণের হার 16% হ্রাস পেয়েছে। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ফলে এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, 2020 সালে চালু হওয়া অরুণোদয় বর্তমানে আসাম সরকারের অন্যতম বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্পে পরিণত হয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলা সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। শুরুতে সীমিত সংখ্যক পরিবারকে অন্তর্ভুক্ত করা হলেও ধাপে ধাপে প্রকল্পটির পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে অরুণোদয় 3.0 আওতায় রাজ্যের প্রায় 40 লক্ষ পরিবার সুবিধা পাচ্ছে। সরকারের দাবি, অরুণোদয় প্রকল্প শুধু আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয়, সন্তানের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং দৈনন্দিন খরচ মেটাতে এই প্রকল্প বহু পরিবারের ভরসায় পরিণত হয়েছে। একই সঙ্গে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সরকারের দাবি। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী প্রকল্প চালু রাখা হবে। নারী ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই সরকার কাজ করে যাবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রীর কথায়, মহিলারা আর্থিকভাবে শক্তিশালী হলে পরিবার শক্তিশালী হয়, আর শক্তিশালী পরিবার একটি উন্নত ও সুস্থ সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। পরবর্তী খবরটি হল, মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই হিমন্ত বিশ্ব শর্মার প্রথম সাক্ষাৎ। তবে মোদীর সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানা না গেলেও মন্ত্রীদের তালিকায় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন নিয়ে আসার কথা বলা হচ্ছে বিভিন্ন সূত্রে। 4 দিনের সফরসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শনিবার দিল্লি গেলেন। আগামী 2 জুন তার ফিরে আসার কথা। তারপর সম্প্রসারিত হবে রাজ্য মন্ত্রিসভা। তাই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এবারের সফরের লক্ষ্য হচ্ছে নতুন মন্ত্রীদের তালিকায় শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেওয়া। বিজেপি সূত্রে খবর রয়েছে, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মন্ত্রীদের তালিকায় অনুমোদন নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদন বাকি রয়েছে। সম্ভবত এবারের দিল্লি সফরে সেই কাজটাই সেরে নেবেন মুখ্যমন্ত্রী, কারণ জুনের প্রথম সপ্তাহে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা আগেই জানিয়েছেন তিনি। তবে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে আসামে NDA 3.0 সরকারের প্রাথমিক পথ চলা ও অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেছি। তার অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছি রাজ্যবাসীর পক্ষ থেকে এবং আগামী বছরগুলোতেও তার ধারাবাহিক সাফল্য, আশীর্বাদ ও দিক নির্দেশনা কামনা করেছি। NDA নেতৃত্বাধীন সরকারের সময় কেন্দ্র রাজ্যের সহযোগিতা আরও শক্তিশালী করতে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রের নিরবিচ্ছিন্ন সাহায্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের দিল্লি সফরে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। তাছাড়া উপরাষ্ট্রপতি সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, শেষ হলো পবিত্র হজ, এবার ঘরে ফেরার পালা। ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে শেষ হলো এবারের পবিত্র হজ যাত্রা। শুক্রবার জামারাতে ছিল পাথর নিক্ষেপ পর্ব। হজের মূল কাজ 25 মে থেকে শুরু হয়, আর মক্কা নগরীকে কেন্দ্র করেই তা চলে। দীর্ঘ পথ পরিক্রমার পর এবার ধীরে ধীরে হাজিদের ঘরে ফেরার পালা শুরু। হজের সার্বিক কর্মসূচি শুরু হয়েছিল মদিনা থেকে। আরবি সাল হিসেবে জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কর্মসূচি শুরু হয়, অর্থাৎ 25 মে থেকে চলে 12 জিলহজ শুক্রবার পর্যন্ত। হজযাত্রীরা 12 জিলহজ পর্যন্ত হজের মূল কাজে নিয়োজিত থাকেন। পর্যায়ক্রমে মিনা, মুজদালিফা, আরাফাত, জামারাত প্রভৃতি জায়গায় গিয়ে নির্দিষ্ট কাজ করা হয়।
ইহরাম, আরাফাতের ময়দানে অবস্থান, মিনায় পাথর নিক্ষেপ, মুজদালিফায় রাত যাপন এবং কাবা শরীফের তোয়াফ ও সাফা মারওয়া সাইর সমন্বয়ে গঠিত কর্মসূচি হজের মূল উদ্দেশ্য। পরবর্তী খবরটি হল, নির্বাচন শেষ হলেও হাইলাকান্দি জেলা কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই। এরই প্রতিফলন হলো শনিবার অন্তর্দ্বন্দ্বের জেরেই বুথ পরবর্তী পর্যালোচনা সভায় গিয়ে এদিন হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে হামলার মুখে পড়লেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর। সঙ্গে সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার পেছনে আলগাপুর কাটলিজোড়ার বিধায়ক জুবাইর এনামের হাত থাকার সন্দেহ করছেন আমিনুল। শুধু তাই নয়, কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া জুবাইর ঘনিষ্ঠ একাংশের প্রত্যক্ষ মদতেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বয়ং আমিনুল। শনিবার এই অবাঞ্ছিত ঘটনার পরে হাইলাকান্দি ত্যাগ করে শিলচর ফিরে এই সুর চড়ান সোনার বিধায়ক। ইন্দিরা ভবনের সাংবাদিক বৈঠকে ঘটনার পেছনে জুবাইর এনামের হাত থাকার সন্দেহ প্রকাশ করে বিধায়ক তথা এপিসিসি সাধারণ সম্পাদক আমিনুল বলেন, গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অন্তর্ঘাতে লিপ্ত থাকার পাশাপাশি সরাসরি যারা বিরুদ্ধাচরণ করেন তারাই এদিন হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি করেন। একেবারে পরিকল্পনামাফিক সভা পণ্ড করে জুবাইর এনামের নামে জয়ধ্বনি দেন। ফলে এই ঘটনার পেছনে যে জুবাইরের হাত নেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমিনুল আরও স্পষ্ট করে ঘটনার বিবরণ দিয়ে বলেন, গত লোকসভা নির্বাচনে যারা সরাসরি দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, হাফিজ রশিদের কুশপুতুল দাহ করার পাশাপাশি কংগ্রেস অফিসে তালা ঝুলিয়েছিলেন, তাদের বরখাস্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন পরই হঠাৎ তাদের দলে ফেরানো হয়। তখন কড়া অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে আজকের এই অবাঞ্ছিত ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন আমিনুল। সোনার বিধায়ক বলেন, এদিন দুপুর 2টা নাগাদ এপিসিসির সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং অরুণ দত্ত মজুমদার সহ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির উপস্থিতিতে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সাধারণ সম্পাদক জাহানউদ্দিন বড়ভূঁইয়া বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তাতে বাধা দিতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে তাকে। এছাড়াও একদা দল থেকে সাসপেন্ড হওয়া শহীদুল ইসলাম বড়ভূঁইয়া, রেবুল আহমেদ বড়ভূঁইয়াও হাল্লা চিৎকার শুরু করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমিনুল জানান, যুবক কংগ্রেস পরিচয়ধারী ওই যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বয়ং হাফিজ রশিদ আহমেদ লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা করা হয়নি। তবে এবার তিনি ঘটনার সম্পূর্ণ প্রতিবেদন এপিসিসির কাছে তুলে ধরবেন বলে জানান। যারা এপিসিসির বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবিও উত্থাপন করবেন তিনি। আমিনুলের অভিযোগ, সভা পণ্ড করা ওইসব যুবকরা আদতে বিজেপির দালাল। হাইলাকান্দির কংগ্রেস অফিসকে বিজেপির শাখা কার্যালয় হিসেবে গড়ে তুলতে মরিয়া তারা। জেলা সভাপতির সামনে এমনতর ঘটনা ঘটলেও তিনি ছিলেন কার্যত নিশ্চুপ। তবে আমিনুল বসে থাকার পাত্র নন। তার বিরুদ্ধে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি এপিসিসির দ্বারস্থ হবেন শীঘ্রই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।